গুড ইভিনিং বন্ধুরা। আজ 2 ফেব্রুয়ারি সোমবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: পরম্পরা ব্যঙ্গে প্রথম দফায় নিম্ন অসমে এবার ভোট হতে পারে, রাজনৈতিক মহলে নানা আলোচনা। সামনেই অসমে বিধানসভা নির্বাচন, খুব শীঘ্রই ঘোষণা হতে পারে নির্বাচনী নির্ঘণ্ট। 26শে ভোটের অতীতের পরম্পরা ব্যঙ্গে প্রথম দফায় ভোট হতে পারে নিম্ন অসমে। কংগ্রেসকে সামরাকি না কুলরাকি পরিস্থিতিতে ফেলতে নিম্ন অসমে অনুষ্ঠিত হতে পারে প্রথম দফায় ভোট। সাধারণত উজান অসমেই প্রথম দফায় ভোট হয়ে আসছে অসমে। এবারই প্রথম দফা হতে পারে নিম্ন অসমে। নিম্ন অসমের সিংহভাগ বিধানসভা আসন সংখ্যালঘু অধ্যুষিত। বিজেপির অঙ্ক তুষ্টিতে। মেয়াদ তুষ্টিকরণে কংগ্রেসকে ফাঁসিয়ে উজান অসমে ফায়দা তুলতে পারে ক্ষমতাসীন বিজেপি। প্রথম দফায় নিম্ন অসমের ধুবড়ী, বরপেটা, গোয়ালপাড়া, নোয়াগাঁও এবং দক্ষিণ শালমারায় ভোট অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা অভিজ্ঞ মহলের। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে ভোটে জিততে হলে সংখ্যালঘু কেন্দ্রিক রাজনীতি করতেই হবে কংগ্রেসকে। তুষ্টিকেই ফাঁদ করতে চায় বিজেপি। মেয়াদ তুষ্টিকরণে কংগ্রেসকে ফাঁসিয়ে উজান অসমে এক পেশে ফায়দা তোলার মতলব ক্ষমতাসীনদের। সংখ্যালঘু আসন জিততে গিয়ে হিন্দুদের প্রত্যাখ্যানের মুখে পড়তে পারে গগৈ শিবির। সরকার পক্ষের গোপন এজেন্ডাতেই স্পষ্ট, রাজ্যে শক্তি বাড়িয়েছে বিরোধীরা। কংগ্রেসকে রুখতে কৈফিয়ত রাখবে না বিজেপি। আপাতত এমনই গোপন পরিকল্পনা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এবার ভালো খবর দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার থেকে প্রয়োজন সাপেক্ষে রাজ্যের সরকারি কর্মচারীরা পেতে পারেন অ্যাডভান্স স্যালারি। মাসের মাঝে অ্যাডভান্স স্যালারি লাভ করতে পারবেন সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীরা মাসের 1 তারিখের আগেই পেতে পারবেন স্যালারি। রাজ্যের সরকারি কর্মীদের আর স্যালারির জন্য টেনশন করতে হবে না। 7 থেকে 10 দিন আগেই স্যালারি লাভ করতে পারবেন কর্মচারীরা। তাদের কেবলমাত্র দিতে হবে 1% সুদ। এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, সরকারি কর্মচারীরা প্রয়োজন মতে নিজেদের স্যালারি 10 দিন আগে পর্যন্ত নিতে পারবেন। এর জন্য তাদের দিতে হবে ন্যূনতম সুদ। যে তারিখে তারা স্যালারি পাবেন সেই তারিখে একসঙ্গে তারা টাকা পরিশোধ করেন, অথবা 1 বছরের ভিতরে কিস্তি দিয়েও এই স্যালারি ঘুরিয়ে দিতে পারবেন। স্যালারি পাওয়ার পর ঘুরিয়ে দিলে সুদের হার কম হবে এবং কিস্তি হিসাবে দিলে সুদ একটু বেশি হতে পারে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাজেট পেশের আগেই স্থানীয় বাজারে খিলি পান মশলা, জর্দা এবং সিগারেটের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। শুধু তাই নয়, নিষিদ্ধ গুটখার দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রথমে কিছু দোকানে খিলিপানের দাম বাড়লেও অনেক দোকানি তখনও পুরনো দামে বিক্রি করছিলেন। তবে গত 2-3 দিনে প্রায় সব দোকানেই একই হারে দাম বৃদ্ধি কার্যকর হয়েছে। বর্তমানে বাংলাপাতা পান এবং 120 জর্দা দিয়ে তৈরি খিলিপানের দাম নির্ধারিত হয়েছে 15 টাকা, আর মিঠা পাতা পান দিয়ে বিক্রি হচ্ছে 20 টাকায়। ফলে প্রতিটি পানে 5 থেকে 8 টাকা পর্যন্ত দাম বেড়েছে। একইভাবে গুটখার দামেও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। দোকানিদের মতে 100টি বাংলা পানের দাম এখন 400 টাকা থেকে 500 টাকা, আর মিঠা পাতা পানের ক্ষেত্রে 100টির দাম 2500 থেকে 2700 টাকা। বাবা কোম্পানির 200 গ্রাম ওজনের 120 জর্দার দাম আগে ছিল 2700 টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 3000 টাকায়। পাশাপাশি অন্যান্য মশলার দামও বেড়েছে। গুটখার ক্ষেত্রে 36টি টাকা এক প্যাকেটে 30 থেকে 40 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়। দোকানিদের দাবি, উৎপাদন এবং সরবরাহ খরচ বাড়ার কারণেই এই মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে উঠেছে। তবে বাজেটের আগেই এমন দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের জন্য নতুন চাপ তৈরি করেছে বলে সচেতন মহলের দাবি। দাম বৃদ্ধির কারণে ভোক্তাদের মধ্যে অসন্তোষও বাড়ছে। জনগণনার জন্য এই বছরের কেন্দ্রীয় বাজেটে 6000 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। দীর্ঘ 15 বছর পর আগামী 1 এপ্রিল থেকে দেশে পুরো দস্তুর শুরু হবে ষোড়শ জনগণনার প্রথম পর্যায়।
2026-27 সালের কেন্দ্রীয় বাজেটে জনগণনা সমীক্ষা এবং পরিসংখ্যান রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার জন্য মোট 6,000 কোটি টাকা বরাদ্দের উল্লেখ রয়েছে। গত বছরের বাজেটে এই দপ্তরের জন্য বরাদ্দ হয়েছিল 1,040 কোটি টাকা। এবার এই খাতে বরাদ্দ প্রায় 6 গুণ বৃদ্ধি করা হয়েছে। ফলে জনগণনার কাজের জন্যই এই বরাদ্দ করা হলো বলে মনে করা হচ্ছে। বাজেটের নথিতে বলা হয়েছে এই টাকা রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনের দপ্তরে এবং আরজিআইয়ের বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। এর মধ্যে জাতীয় জনসংখ্যা রেজিস্টার এবং 2027 সালের জনগণনার খরচও রয়েছে। দেশে শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে। নিয়ম অনুযায়ী 10 বছর ব্যবধানে আবার 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড অতিমারির কারণে নির্দিষ্ট সময়ে তা আয়োজন করা হয়নি। নির্ধারিত সময়ের প্রায় 6 বছর পরে অবশেষে জনগণনা হবে ভারতে। অরুণোদয় প্রকল্প ছাড়া রাজ্যে সব ধরনের প্রকল্প বন্ধ করা হবে। অসমে থাকবে কেবলমাত্র অরুণোদয় প্রকল্প। এবার লাখ লাখ হিতাধিকারীদের জন্য খারাপ খবর। অরুণোদয় ছাড়া রাজ্যে আর থাকবে না অন্য কোনো প্রকল্প। এমনই বড় ঘোষণা করলেন বিধায়ক অখিল গগৈ। তিনি বলেন, 26-এর বিধানসভা নির্বাচনে যদি বিরোধী জোট সরকার গঠন করতে পারে তাহলে রাজ্যে অরুণোদয় প্রকল্প ছাড়া বাকি সব ধরনের প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। চাকরি না করা প্রতিজন মহিলাকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্প। প্রতিজন অরুণোদয় হিতাধিকারী পাবেন 3,000 টাকা করে। সেই সাথে বৃদ্ধ পেনশনও দেওয়া হবে 3,000 টাকা করে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগেই বলেছিলেন যে রাজ্যে মেয়াদের রিকশায় উঠলে 5 টাকা বাড়া হলে 4 টাকা দেবেন। এভাবেই ব্যবহার করবেন মেয়াদের সাথে। এ নিয়ে আবারও মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মিয়া মানেই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, তাই রাজ্যে মেয়াদের রিকশা চালাতে কেন দেব? মেয়াদের রিকশায় উঠলে 5 টাকার জায়গায় 4 টাকা দিতে বলায় আমি ভালোই করেছি, কিন্তু আইন বলে মিয়া এখানে কোনো রিকশা চালাতেই পারবে না। অবৈধ মেয়াদের রিকশা চালানো নিষিদ্ধ। তিনি বলেন, আমি যদি আইনের রাস্তায় যাই তাহলে রাজ্যে মিয়ারা ই রিকশা চালাতেই পারবে না। এবার শেষ খবর। আইসিসি টি-20 বিশ্বকাপ 2026 ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে তারা বিশ্বকাপে অংশ নেবে, কিন্তু গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না। এই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হলো যখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে, কারণ বাংলাদেশ ভারতে ম্যাচ খেলতে অস্বীকার করেছিল নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে। আইসিসির বুটাবুটিতে বাংলাদেশকে সমর্থন করেছিল কেবল পাকিস্তান এবং বাংলাদেশই। বাকি 14টি সদস্য দেশ মনে করে নিরাপত্তার যুক্তি দেখিয়ে ভেন্যু বদলের মতো পরিস্থিতি তৈরি হয়নি। এর আগেই আইসিসি, বিসিসিআই এবং পিসিবির মধ্যে সমঝোতা হয়েছিল যে ভারত পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তবুও পাকিস্তান সরকার কেন হঠাৎ করে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিল, সেই বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।